শুভ সন্ধ্যা। সুরের ভেলা এলাম স্বপ্নসাজির পক্ষ থেকে। প্রতিদিনের মতো, প্রতি শনি রবিবারের মতো আজকেও এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সঙ্গে কাঞ্চন কুমার মল্লিক, কাঞ্চন দা রয়েছেন। শ্রাবণ মাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ মাসে আমরা তো রবীন্দ্রনাথকে বিশ্বকবি, তার প্রবন্ধকার, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক সব কিছু হিসাবে জানি। কিন্তু আজকে দুটো শনি রবিবার আমরা করব, ওনাকে নিয়ে আলোচনা করব প্রেমিক রবীন্দ্রনাথ হিসাবে। অনেকেই এসে গেছেন। শান্তনু এসেছিস, নিবেদিতা এসেছো, বাবলি এসছিস, পবন দা এসছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, তা সেটাই আমাদের আজকের আলোচ্য থাকবে। এবং কাঞ্চনদাও থাকবেন, কাঞ্চনদাও কিছু বলবেন। তার সাথে তো অবশ্যই সুরের ভেলায় গান থাকবেই। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু হয় না আমাদের। রবীন্দ্রনাথ শয়নে স্বপনে জাগরণে রবীন্দ্রনাথ আছেন, ছিলেন, থাকবেন। শ্রমিক দা এসছেন, খুব ভালো লাগছে। থাকুন দাদা সঙ্গে। তিনি বিশ্বপ্রেমিক। এতগুলো বছর পার করে এসেও যিনি আমাদের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন, দিনলিপি ধরে রাতের নিঃশব্দ, তিনি হলেন আমাদের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের জীবনগাথার সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। মননে, চেতনে, শয়নে, স্বপনে, জাগরণে প্রতিটি ক্ষণেই তিনি লেপ্টে আছেন আমাদের জীবন অববাহিকার সঙ্গে। তার সম্বন্ধে আলোচনা করতে গেলে কোনো তল পাওয়া যায় না। সেই জন্য এই পর্বে আমরা শুধু প্রেমিক রবীন্দ্রনাথকে খুঁজে দেখব। শ্রাবণ মাসের রবীন্দ্র প্রয়াণে শুধু প্রেমিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের কথা ও সুরের অনুষ্ঠান চলবে। একটি মানুষ যার মধ্যে কতখানি আবেগ, কতখানি গভীরতা থাকলে তবে এত ভালোবাসতে পারেন। আজকে আমরা রবি ঠাকুরের প্রেমিকাদের প্রাধান্য দিয়েই আলোচনায় আসব। হ্যাঁ দাদা, থাকুন। নেট নেই? আচ্ছা, কি করা যাবে দাদা দেখুন, তবু যদি পাওয়া যায় চেষ্টা করুন। সাথে থাকলে সবসময় ভালো লাগে। আমরা চলে যাব আগে গানে, তারপরে আসবো কাঞ্চন দাদার কথায়, তিনি বলবেন। আগে আমরা সরাসরি চলে যাই একটি প্রেমের গানে, সাগর সেনের কণ্ঠে। কখনো অগম গোপন গহন মায়ায় পথ হারাইল ওরে আমার নয়ন। অতুল দিঠিতে সুধায় সে নীরবে রে নিভৃত বাণী সন্ধান নাই যে রে। অজানার মাঝে অবুঝের মতো ফেরে অশ্রুধারায় মজে আমার নয়ন। আমার হৃদয়ে যে
কথা লুকানো তারা ভাষণ ফেলে কবু ছায়া তোমার হৃদয় তলে দুয়ারে কেছে রক্ত রেখায় বদ্ধ আসন সে তোমারে কিছু বলে তোমার হৃদয় তলে তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিয়ে মোর পেটে বাতাসে বাতাসে ব্যথা দিয়ে মোর পেটে বাসে কি আশা ভাষা দেয় আকাশেতে সে কি কেহ নাহি বোঝে আমার নয়ন তব নয়নে নিবিড় ছায়ায় মনের কথার কুসুম পরাপ খুঁজে আমার নয়ন। শুনলাম প্রেমের আজকে যারা পরে এসেছেন তাদের নাম একটু বলি। তারামণি ব্যানার্জি দিদি এসেছেন, জুলি এসেছো, মণি এসেছো, নূপুর দি এসেছো, অপর্ণা এসেছো। আচ্ছা, আমি যারা পরে এসেছে তাদের বলছি যে রিন্তাদি এসেছো, তাদের বলছি যে শ্রাবণ মাস রবীন্দ্রনাথের প্রয়াণ মাস, তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যিক নয়, গল্পকার নয়, ঔপন্যাসিক নয়, প্রবন্ধকার নয়, তাকে আমরা দেখব প্রেমিক রবীন্দ্রনাথ হিসাবে। রবীন্দ্রনাথের জীবনে অনেক প্রেমিকা এসেছেন, থেকেছেন, চলেও গেছেন, কিন্তু তাদের সাথে যারা ছিলেন তাদের সাথে তাঁর একটা নিবিড় সম্পর্ক ছিল, প্রত্যেকের সাথেই কম বেশি ছিল। কাজী সেইটা নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানে তার প্রেমিকারাই প্রাধান্য পাবে বেশি, আর রবীন্দ্রনাথ তো থাকবেনই। আজকে আমাদের সাথে কাঞ্চন দাদাভাই রয়েছেন স্বপ্নসাজী সুরের ভেলায়, তিনিও কিছু তথ্য দেবেন, তিনিও কিছু বলবেন, আমরা শুনবো, আর তার সাথে গান তো থাকবেই। সকলে শুনুন, আশা করি ভালো লাগবে। রবীন্দ্রনাথের বয়স তখন মাত্র 17। অনর্গল লিখছেন তিনি, গান, কবিতা, গদ্য। বাংলা ভাষা তার হাতে পাখির ডানার মতন হাওয়ায় ভেসে চলেছে। কিন্তু সেই সময় ঠাকুরবাড়ির আনাচে কানাচে একটা কথা তখন আলোচনা হচ্ছিল যে শুধু কবিতা গান দিয়ে তো তার জীবন চলবে না, তাকে বিদেশে যেতে হবে, ব্যারিস্টার হবে, এরকম আর কি। রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ প্রথম ভারতীয় আইসিএস, থাকেন আমেদাবাদে। কবিকে বিলাত পাঠানোর আগে তিনি একটু মাজা ঘষা করতে চাইলেন, কবিকে নিয়ে এলেন তার কাছে। তারপর তিনি ভাবলেন যে এমন একজনের কাছে পাঠাতে হবে সেখানে রবীন্দ্রনাথ শিখবেন ইংরেজি, কি করে বিদেশিদের সঙ্গে মেলামেশা করতে হয়, সহজ হতে হয়। তার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিলেন বম্বেতে, তার নাম ডক্টর আত্মারাম পাণ্ডুরাং। তার বাড়িতে রবীন্দ্রনাথকে পাঠিয়ে দিলেন। আর ঘটনা ঘটল এই বাড়িতেই। ঘটনা মানে 17 বছরের রবীন্দ্রনাথের সঙ্গে প্রেমে পড়লেন পাণ্ডুরাঙের মেয়ে। রবীন্দ্রনাথও ভালোবাসলেন। কৈশোরের এই হঠাৎ পাওয়া মারাঠি মেয়েকে নিয়ে অনেক বছর পরে আরও কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। তার নিজের কথাতেই শোনা যাক। আরেকদিন সে আচমকা বলল, যেন কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি তার 10 দানা কেউ চুরি করতে পারে তবে তার অধিকার জন্মায় মেয়েটিকে চুমু খাওয়ার। বলে খানিক বাদে আরাম কেদারায় নেতিয়ে পড়ল
নিদ্রাবেশে। ঘুম ভাঙতেই সে চাইল পাশে তার দস্তানার দিকে। দেখা গেল একটিও দস্তানা কেউ চুরি করেনি। চুমু খাওয়ার লোভ দেখিয়েও কোনো মেয়েকে কিশোর কবিকে দিয়ে তার দস্তানা চুরি করাতে পারলেন না। সেই মেয়েটির নাম অন্নপূর্ণা, ডাকনাম আন্না। সবে বিলেত থেকে এসে ফিরেছেন মারাঠি সুন্দরী। রবীন্দ্রনাথের থেকে বছর তিনেকের বড়। বিলেতে তার নাম আরও একটু ছোট হয়ে দাঁড়িয়েছিল অ্যানা। রবীন্দ্রনাথ অবশ্য কদিন আগে তার প্রথম প্রেমিকাটির নাম রেখেছেন নলিনী। আর এই নলিনী নামটা রবীন্দ্রনাথ রেখেছিলেন আন্নার অনুরোধে। কারণ আন্না বলেছিল যে তুমি আমাকে এমন একটি নাম দাও যে নামে শুধু তুমিই ডাকবে। এরপরে বাকি যে ওর সম্বন্ধে যত কথা সব আপনারা শুনবেন স্বরূপার মুখে। আমি শুধু শেষ কয়েকটি কথা না বলে পারছি না এখানে। আনা বিয়ে করেন 1879 সালের 11ই নভেম্বর বরোদার রাজকুমার কলেজের উপাধ্যক্ষ হ্যারল্ড লিটলডেলের নামের এক আইরিশ যুবককে। বিয়ে হয় বম্বেতে। যদিও লিটলডেলের সঙ্গে তার আলাপ হয়েছিল ডাবলিনে। বিয়ের কিছুদিন পরে আনা সংসার পাতেন এডিনবরায়। 2 মেয়ের মা হয়েছিলেন আনা। কিন্তু 1891 সালের 5ই জুলাই মাত্র 36 বছর বয়সে যক্ষা রোগে মারা যান তিনি। ততদিনে তার বিয়ে ভেঙে গেছে। তার মৃত্যুর খবর প্রকাশিত হয় কলকাতার বামাবদিনী পত্রিকায়। এরপরে একটা প্রশ্ন থেকে যায় যে তখন রবীন্দ্রনাথের বয়স ছিল 33। তো ওনার মৃত্যুর খবর তিনি পেয়েছিলেন কিনা, আর যদি তিনি পেয়েও থাকেন তখন তার মনের কি অবস্থা হয়েছিল বা কোনো রিয়াকশন আদৌ হয়েছিল কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত অজ্ঞাতই থেকে গেছে, কোথাও পাওয়া যায়নি। দাদার মুখ থেকে শুনলাম আন্না কারখারের কথা, নলিনীর কথা, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসেছিলেন। পরবর্তীকালে শোনা গেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ওনাকে বিয়েও করতে চেয়েছিলেন, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর সেটা মানেননি। আসলে গোড়া ছিলেন তো, ব্রাহ্ম ছিলেন, ওনারা মানেননি। কিন্তু ভালোবাসা এমনই একটা জিনিস যে সেইটা কোনো কিছু ধর্ম মানে না, বয়স মানে না, কিছু মানে না, সব কিছুর বাধা ছাড়িয়ে সেটা চলে যায়। রবীন্দ্রনাথ অনেক জীবনে ভালোবাসা পেয়েছেন, মানে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবেন না। এরপরে আমরা পরপর 2টি গানে চলে যাব, তারপরে আবার আসবো কথায়। আবার কিছু বলবেন দাদা, শুনতে থাকুন। বাজলো কাহারো বিনা, বাজলো কাহারো বিনা, শ্রমণা চক্রবর্তীর কণ্ঠে। বাজলো কাহারো বিনা, আমার নিভৃত নবজীবন করে, বাজলো কাহারো
সব মাধুরী পলকে পলকে হিয়া পুলকে পুরি জেগে ওঠে সব শোভা সব মাধুরী পলকে পলকে হিয়া পুলকে পুরি কোথা হতে সমীরণ আনে নব জাগরণ কোথা হতে সমীরণ আনে নব জাগরণ পরাণের আবরণ মোচন করে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনে বুঝায় কব না জানি কথা লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনে বুঝায় কব না জানি কথা আমারও বাসনা যে ত্রিভুবনে উঠে বাজে আমারও বাসনা যে ত্রিভুবনে উঠে বাজে কাঁপে নদী বন রাজে বেদনা ভরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা এই গানটা চালালাম শ্রমণা চক্রবর্তীর কণ্ঠে। চালালাম একটি সিনেমার গান, আপনারা সবাই হয়তো দেখেছেন। সত্যজিৎ রায়ের শেষ সিনেমা চলচ্চিত্র আগন্তুকে মমতা শঙ্করের লিপে এই গানটি শ্রবণা চক্রবর্তী গেয়েছিলেন। যাই হোক, পরে অনেকেই এসেছেন, তারা আছেন কিনা আমি জানি না। রুমা সাহা, সুমিতা এসেছো, সন্দীপ দা এসেছেন, বেবি এসেছিস, খুব ভালো লাগছে। ছবি এসেছো। আজকে রবীন্দ্রনাথের প্রেমিকা এবং প্রেমিক রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা। ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কি ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে বহু পূর্ব স্মৃতি সমহেরিওকে ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে কার তুলিকা নীল মন্ত্রে যিনি এই মঞ্জুল রূপের নির্ঝরিণী স্থির নির্ঝরিণী কার তুলিকা নীল মন্ত্রে যিনি এই মঞ্জুল রূপের নির্ঝরিণী স্থির নির্ঝরিণী যেন ফাল্গুন উপবনে শুক্ল রাতে দোল পূর্ণিমাতে এলো ছন্দ মূরতিকার নব অশোকে ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে কলা যেন চিত্রে লেখা কোন স্বর্গের মোহিনী মরীচিকা শরৎ নীলাম্বরে তড়িৎ লতা কোথা হারাইল চঞ্চলতা
হ্যাঁ, অনেকেই চলে এসেছে। তন্ময়, তুমি একটু দেরি করেই এসেছো। আচ্ছা, আর কি এসেছে দেখলাম যেন। হ্যাঁ, রিনাদি এসেছো, খুব ভালো লাগছে। পিনাকি চক্রবর্তী খুব ভালো লাগছে, এসেছেন। আজকে যারা পরে এসেছে তাদের জন্য আরেকবার, আজকে প্রেমিক রবীন্দ্রনাথ এবং তার প্রেমিকাদের নিয়ে কথা বলবো। শ্রাবণ মাস, প্রয়াণ মাস রবীন্দ্রনাথের। সাহিত্যিক নয়, গল্পকার নয়, প্রবন্ধকার নয়, প্রেমিক রবীন্দ্রনাথকে নিয়ে আজকে কথা, তার প্রেমিকাদের কথা আমরা আজকে শুনবো। পরের গানে পরে কাঞ্চনদার কিছু কথায় চলে যাচ্ছি, তারপরে আবার আসবো গানে। রবীন্দ্র জীবনে তার গোপনচারিণীদের মধ্যে প্রথম বিদেশিনী লুসি স্কট। 1879 সালের তিনি লন্ডনে আসেন। কিশোর রবীন্দ্রনাথ লন্ডনে স্কট পরিবারের অতিথি। ডক্টর স্কট এবং মিসেস স্কটের 4 মেয়ে। সেই 4 মেয়ের মধ্যে লুসি স্কট সবার থেকে ছোট এবং রবীন্দ্রনাথের অনন্য প্রতিভার সন্ধান পেয়ে তার আভিজাত্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন 2 বোন। কিন্তু রবীন্দ্রনাথের ইশারা পুরোপুরি লুসি স্কটের উপর। লুসির প্রাণে সুরের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন কিশোর রবীন্দ্র। লুসি বাজান পিয়ানো, গান করেন রবীন্দ্রনাথ। তার অনেক প্রতিভার রসায়ন অনর্গল মিশিয়ে দেয় বাংলা শব্দকে বিদেশি সুরের সঙ্গে। সেই গান কণ্ঠে তুলে নিতে চেষ্টা করেন লুসি স্কট। সুরের বাঁধনে বাঁধেন তারা পরস্পরের প্রাণ। বহু গান বিদেশি সুরে এখানে রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন। এছাড়া রবীন্দ্রনাথের প্রেমে পড়ে আরও 3 জন। তাদের মধ্যে আছেন মিস ভিভিয়ান, মিস লং এবং মিস মুল। কিন্তু তাদের উষ্ণ আহ্বানে রবীন্দ্রনাথ দ্বিধান্বিত হলেও তার ব্যবহারের লাবণ্যময় পরিপাট্যে তিনি সামলে নিলেও তার প্রেম জমাট বাঁধে লুসি স্কটের প্রতি। এবং যখন রবীন্দ্রনাথের লন্ডনের সময়সীমা শেষ হয়ে গেল, সেই সময় আমরা প্রায় শুনতেই পাই লুসির কণ্ঠস্বর কান্নায় ভাঙা ভাঙা শব্দে, ইউ আর রিয়েলি গোয়িং অন আন্ট ইউ। রবীন্দ্র প্রতিশ্রুতি দেন কোনোদিন ভুলবেন না তিনি। এ দুদিন তার শতবাহু দিয়া চিরটি জীবন মোরে রহিবে বেষ্টিয়া। এরকমই লিখেছিলেন লুসি স্কটের প্রতি। আমি বেশি কিছু বলবো না, কারণ বাকি কথা আপনারা জেনে নেবেন স্বরূপাল কণ্ঠে। আমি শুধু একটা কথা বলতে চাই, তা হলো বিশ্বের প্রেমের ইতিহাসে লুসি স্কটের প্রেম এক বিশেষ মর্যাদা পায়। কারণ রবীন্দ্রনাথের 70 বছর বয়স তখন তিনি কানাডাতে। সেই সময় শান্তিনিকেতনের একটি চিঠি পান ও তাতে তিনি জানতে পারেন লুসি স্কটের এক ভাইপো, তার একটা চিঠি আসে এবং তার সেই চিঠিতে জানতে পারেন যে লুসি স্কট এখন বৃদ্ধা এবং অসুস্থ এবং অত্যন্ত দরিদ্র। রবীন্দ্রনাথের কথা ভেবে তিনি কিন্তু
বিয়েই করেননি। এখনো রবীন্দ্রনাথের কথা শুনলে তার চোখে জল আসে। কিন্তু ভদ্রলোক যেটা বলেছিলেন যে তার ভীষণ অর্থাভাব, তার চিকিৎসা ব্যাহত হচ্ছে, যদি তিনি কিছু অর্থ সাহায্য করেন। এরপর তিনি অর্থ সাহায্য করেছিলেন কিনা বা লুসি স্কটের সঙ্গে তার দেখা হয়েছিল কিনা বা সংযোগ হয়েছিল কিনা সে তথ্য আমাদের জানা নেই। বাকিটা আমরা শুনে নেবেন স্বরূপার কণ্ঠে। হ্যাঁ, এরপর আবার সরাসরি আমরা গানে চলে যাব পরপর। প্রেমের গান অবশ্যই শুনবো। প্রেমই তো আছে, আর বিশেষ করে বর্ষায় তো প্রেম ভীষণভাবে মনে হয়। কাজে প্রেমের গান আমাদের সবসময় ভালো লাগে, ভালো লাগবে, কখনো পুরনো হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন আমাদের সাথে মজ্জায় জড়িয়ে, প্রতি ক্ষণে, প্রতি সময়, প্রতিনিয়ত। আমরা পরের গানে চলে যাব। শানের কণ্ঠে। প্রাণ চায় চক্ষু না চায়, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, কহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, কহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। অপর্ণাদি লিখেছেন তবু মনে রেখো। অপর্ণাদি আজকের আমি তবু মনে রেখোটা রাখিনি আমাদের লিস্টে রাখিনি। এরপরে তো আসবে আবার রবীন্দ্রনাথের প্রেমিকাদের নিয়ে আমি পরের শনি রোববার চেষ্টা করবো আনার, আমি তখন নিশ্চয়ই রাখবো। আচ্ছা, শক্তিটা এসেছেন, ভালো লাগছে, থাকুন দাদা, খুব ভালো লাগছে। পরের গানে চলে যাব। পরের গানটি এক মিনিট। পরের গান চলে যাব ইমন চক্রবর্তীর কণ্ঠে।
বারবার ফিরে যায়। ভুলি মান অপমান দাও মনপ্রাণ নিষেধেন রহ পাশে। ভুলি মান অপমান দাও মনপ্রাণ নিষেধেন রহ পাশে। ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও, আশা ছেড়ে তবু আশা রেখে দাও। হৃদয় রতন আসে ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। ফিরে এসো, ফিরে এসো বনমোদিত ফুলবাসে। ফিরে এসো, ফিরে এসো বনমোদিত ফুলবাসে। আজি বিরহ রজনী ফুল কুসুম শিশির সলিলে ভাসে। বলি বারবার ফিরে যায়, বলি বারবার ফিরে আসে, বলি বারবার ফিরে যায়। তবে তো ফুল বিকাশে বলি বারবার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে না যে মরে ত্রাসে। বলি বারবার ফিরে যায়, বলি বারবার ফিরে আসে, বলি বারবার ফিরে যায়। শুনলাম ইমনের কণ্ঠে। এরপর আর একটি গানে চলে যাব, তারপরে আসবো আবার রবীন্দ্রনাথের কথা নিয়ে, আবার তার প্রেমিকাদের কথা নিয়ে কথায় ফিরে আসবো। এবার চলে যাচ্ছি আর একটি গানে, ইমনের কণ্ঠে। আমার দোষর যে জন ওগো তারে কে জানে, কে জানে। আমার দোষর যে জন ওগো তারে এক তারা তার দেয় কি সাড়া, এক তারা তার দেয় কি সাড়া। আমার গানে কে জানে, আমার দোষর যে জন ওগো তারে কে জানে, কে জানে। আমার দোষর যে জন ওগো তারে। নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ, আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ। যায় যায় বহে যায় কাহার পানে, কে জানে। আমার দোষর যে জন ওগো তারে কে জানে, কে জানে। আমার দোষর যে জন ওগো তারে।
আমার দোষর যে জন ওগো তারে কে জানে, কে জানে আমার দোষর যে জন ওগো তারে। এক তারা তার দেখি সারা, এক তারা তার দেখি সারা আমার গানে। কে জানে আমার দোষর যে জন ওগো তারে, কে জানে, কে জানে আমার দোষর যে জন ওগো তারে। শুনলাম ইমনের কণ্ঠে। এবার আমি চলে যাব আরও কিছু কথায়। তৃতীয় প্রেমিকা, কাঞ্চন দাদা বললেন দুজনের কথা রবীন্দ্রনাথের জীবনে। এবার তৃতীয় জন হচ্ছেন তমিকো ওয়াদা কোরা। 1916 সালে তমিকো ওয়াদা কোরার সঙ্গে প্রথম দেখা রবীন্দ্রনাথের। জাপানে গেছেন রবীন্দ্রনাথ, তখন তার বয়স 55। তমিকো কলেজের ছাত্রী, বয়স 20 বছর। ভাবুন বয়সের তফাৎটা একবার। তমিকোর কলেজে রবীন্দ্রনাথ এসেছিলেন। তমিকো দেখলেন সেই সুঠাম পুরুষটিকে, শুনলেন তার অনুভবের কথা। এমন লাবণ্যময় কণ্ঠস্বর, এমন দৃপ্ত উচ্চারণ আগে শোনেননি তমি। অনিন্দ সুন্দর এই মানুষটির সঙ্গে তার বয়সের তফাৎ প্রায় 30 বছরের। সে কথা ভুলে গেলেন তমিকো ওয়াদা কোরা। ভুলে গেলেন ভারতীয় সংস্কৃতির জীবনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। প্রেম দেখা দিল তমিকোর হৃদয়ে, মুছে গেল রবীন্দ্রনাথের সঙ্গে সব পার্থিব রেখা। তমিকো খুঁজছিলেন সেই সময় রবীন্দ্রনাথের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার, এবং জাপানে যে কলেজে তমিকো পড়তেন সেখানে রবীন্দ্রনাথ আসতেন, তার বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিতেন। তার গীতাঞ্জলির প্রচার তখন সারা বিশ্ব নিয়ে হচ্ছে, বিভিন্ন ভাষাতেও চলছে, এবং সেখান থেকে আমন্ত্রণের ডাক আসতো বিভিন্ন দেশ বিদেশ থেকে। সেই তমিকো যে কলেজে পড়তো সেই কলেজেও উনি গেছিলেন, এবং সেখানে একটি পিকনিক ঠিক করা হলো, এবং তমিকো সেখানে রবীন্দ্রনাথ গেলেন ওই পিকনিকের দলের সাথে, ছাত্রছাত্রীদের সাথে। এবং তমিকোর সেখানে মূল উদ্দেশ্য কিন্তু খাওয়া দাওয়া বা আড্ডা ছিল না। তার ইচ্ছে ছিল, তার মানে মূল উদ্দেশ্য ছিল কবির সঙ্গে থাকা, তার সাহচর্যে থাকা, তার কথা শোনা, তার সান্নিধ্যে ঋদ্ধ হওয়া। এটাই ছিল মূল উদ্দেশ্য তমিকোর। তমির মনে হলো এ তো রূপকথা। তমির মনে হলো এ তো রাজপুত্র, যে ভারতের কবি, তার নাম বিশ্বজোড়া, যেখানে অনন্য পুরুষটি কি সাধারণ এক ছাত্রীর দিকে ফিরেও তাকাবেন? কিন্তু রবীন্দ্রনাথ কি করলেন শুনে নেব। তিনি কি সাড়া দিলেন রবীন্দ্রনাথ তমিকোর ডাকে? শুনবো একটি গানের পর। আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাওয়া
পাবো তবে, হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় যে চলে, ভোরের তারায় জাগবে বলে বলে সে, যাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, যারে নাই পাই গো, আমার মন বলে চাই 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 গো, ও আমার মন বলে চাই 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 গো। হ্যাঁ, তুমি আচ্ছন্ন রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ চাইলেন তমির দিকে। তমির গায়ে শিহরণ জাগল, রবীন্দ্রনাথের দৃষ্টি অভিষিক্ত করে গেল তমিকে। রবীন্দ্রনাথের সেই দৃষ্টির মধ্যে অস্পষ্ট হাসি ফুটে আছে, মধুর সেই চাওয়া, গাম্ভীর্যের আড়াল সরে গিয়ে উদ্ভাসিত হলো আমন্ত্রণ। রবীন্দ্রনাথ কখনো কখনো চলে আসেন ছাত্রীদের খাবার ঘরে। কেন আসেন তিনি? অনেকটা পথ বিকেলের আলোয় একা হাঁটেন, মনে হয় কাউকে যেন খুঁজছেন। একলা পথের পাশে একদিন দাঁড়িয়ে রইলেন তমি, হাতে তার বনফুলের গুচ্ছ। ওই তো আসছেন তিনি, সম্পূর্ণ একা। বিকেল বেলায় এই মুহূর্তটা তমির জন্যই যেন তৈরি করেছেন ঈশ্বর। এগিয়ে আসছেন তিনি, তমি কৃতজ্ঞ চিত্তে তার হাতে তুলে দিলেন পাহাড়ি ফুলের স্তবক। সেই শুরু। সন্ধেবেলা ডাক পড়ল তমির, রবীন্দ্রনাথ পড়বেন তার কবিতা ইংরেজিতে, আর সেই কবিতা জাপানি ভাষায় অনুবাদ করে ছাত্রছাত্রীদের কাছে শোনাবেন তমি। রবীন্দ্রনাথকে প্রকাশিত করবেন তিনি। তমির এটাই উদ্দেশ্য ছিল। এই সাহচর্য ধীরে ধীরে ঘুচে গেল, বয়সের তফাতের আধিক্য মুছে গেল, ধর্ম সরে গেল, দেশ বিদেশের দূরত্বের গণ্ডি। মনের দিক থেকে দুজনে দুজনের হাত বাড়িয়ে দিলেন বন্ধুত্বের। তমির বারবার মনে হয় তিনি যেন সকল কবির থেকে ভিন্ন, তিনি অনন্য, তিনি সবার থেকে পৃথক বলেই বোধহয় এত ভালোবাসা তমির কবির জন্য। তার টান অমোঘ। সেই চুম্বকের সামনে হারিয়ে যান তমি। রবীন্দ্রনাথের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তমির হৃদয় বলে ওঠে ওম। পরের গান। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, কণ্ঠটি কার কেউ বলতে পারবেন? জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাসরে, কোন অনেক দূরে উদাসরে, আভাসে কার বাইরে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, আমি হৃদয়ে গাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমি জানলা খুলে
অনেকেই এসে গেছেন। স্বাগতা, শ্বেতা এসেছো, প্রতিকৃত পাল এসেছেন, সঞ্চারী একটু দেরি করে এসেছো, নন্দিনী কর। তোমাদের সকলের জন্য পরে আর একবার বলি যে আজকে বিশ্বপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবং তার প্রেমিকাদের নিয়ে আলোচনা। শ্রাবণ মাস, রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণ বৎসর। এই জন্য বিশ্বপ্রেমিক রবীন্দ্রনাথকে নিয়ে আজকে আলোচনা এবং তার সাথে গান। আমি আলোচনা করছি রবীন্দ্রনাথের প্রথম দুই প্রেমিকার কথা। কাঞ্চন দাদা আগেই বলেছেন। আমি তৃতীয় প্রেমিকা জাপানিজ তোমিকা ওয়াদা কোরার কথা বলছি, যার সাথে রবীন্দ্রনাথ প্রেমে পড়েছিলেন এবং বয়সের তফাৎ ছিল প্রায় ৩০ বছরের। তোমিকোর যখন ২০ বছর বয়স, রবীন্দ্রনাথের তখন ৫৫ বছর বয়স। যাই হোক, পরের কিছু কথায় চলে যাচ্ছি। তার মধ্যে ঘটল জাগৃতি। রবীন্দ্রনাথ সাড়া দিলেন দ্বিধাহীনভাবে। ১৯১৯ সালে, অর্থাৎ তমির সাথে জাপানে আলাপ হওয়ার পর প্রায় ৩ বছর কেটে গেছে। রবীন্দ্রনাথের বয়স তখন ৫৮, তমির ২৩। রবীন্দ্রনাথ আমেরিকায়, আর তমিও সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রবীন্দ্রনাথকে ভোলেননি, কারণ তাকে ভোলা সম্ভব নয়। জাপান থেকে সঙ্গে করে নিয়ে এসেছেন গোলাপি রঙের কাগজের মোড়ক, তার মধ্যে পুজোর ফুলের মতো অতি যত্নে রক্ষিত রবীন্দ্রনাথের চুল। এই যে ৩ বছর আগে যখন তমিকোর ২০ বছর ছিল, রবীন্দ্রনাথের সাথে দেখা হয়েছিল, তখন রবীন্দ্রনাথের মাথার চুল তমিকো এইরকমভাবে যত্ন করেই রেখে দিয়েছিলেন, যেরকম আমরা পুজোর ফুলকে যত্ন করে রাখি। তিনি একটি গোলাপি কাগজের বাক্সের মধ্যে সুন্দর করে রবীন্দ্রনাথের সোনালি রূপলি রেশমি চুলকে, পাকা মানে বয়সের যে রূপলি ছোঁয়া চুলে, সেই চুলকে তুমি যত্ন করে রেখে দিয়েছিলেন। ৩ বছর পরে যখন আবার দেখা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের যখন ৫৮ বছর বয়স, তমিকোর যখন ২৩, তখন সেই উপহার দিলেন পূজার ফুলের মতো রবীন্দ্রনাথকে। আর ওই চুলে, ওই কেশে তমিকো তার স্পর্শ অনুভব করতেন। ভাবুন, ভালোবাসা কতটা থাকলে এইরকম হওয়া যায়। তার সাথে মুখোমুখি হওয়ার সুযোগ এলো আর একবার। ৩ বছর বিচ্ছেদের পরে আবার আসলেন তার সান্নিধ্যে। কি লাবণ্যময় তার ব্যবহার, কত সহজে তিনি ছড়িয়ে দেন তার প্রেম। তুমি আবারও নিমন্ত্রণ করলেন জাপানে। কবি সম্মত হলেন। এই গভীর প্রেমে কি করে সাড়া না দিয়ে থাকবেন কবি? ৫ বছর পর, অর্থাৎ ১৯২৪ সালে তমিকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন রবীন্দ্রনাথ। ভাবুন যে ভালোবাসা কতদূর থাকলে অত কাজের মধ্যে থেকেও রবীন্দ্রনাথ কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে আবার ৫ বছর পর তমিকোর সাথে ১৯২৪ সালে দেখা করলেন। জীবনের গোপনচারিণীর সঙ্গে দেখা করতে তিনি আবার একবার রওনা হলেন জাপান। তখন তার বয়স ৬৫ বৎসর। আজকে আমাদের শেষ নিবেদন এই গানটি। আজকে আর সময় নেই। আর যদি আমি করতে যাই তাহলে আর একজন প্রেমিকার কথা বলতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে, কারণ সেটা মাঝপথে আমি থামাতে পারবো না। সেই জন্য আজকে অনুষ্ঠানটা একটু আগেই শেষ করতে হবে। এই গানটি দিয়ে শেষ করছি। পরের নেক্সট উইকে আমি অন্য প্রেমিকাদের নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে আবার আসবো, কারণ মাঝপথে বন্ধ করা যাবে না বলে এইখানে শেষ। গানটি শুনতে থাকুন। আজকের মতো বিদায়, শুভরাত্রি। সকলে ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবেসে থাকুন, সাবধানে থাকুন। এটা লতা মঙ্গেশকরের কণ্ঠ। শঙ্খমেলা সিনেমায় এই গানটি হয়েছিল, সেইটাই চালালাম। আগের গানটি ছিল অন্বেষার। সঞ্চারী, ওটা শ্রীরাধা নয়, অন্বেষা।